রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং সেই সাথে হাসপাতালের আশেপাশে পরিবেশ কেমন দেখছেন? মিলি, আপনাকে বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু 27 নভেম্বর থেকে এভারকেয়ার হসপিটালে সিসিইউতে ভর্তি রয়েছেন এবং গত 3 দিন ধরে কিন্তু তার অবস্থা বলা চলে যে অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন যেমনটি বলেছেন যে তার অবস্থা কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে, অর্থাৎ তার যে কিডনির সমস্যা, কার যে ডায়ালিসিস ছিল সেটি কিন্তু নেওয়া হচ্ছে, যদিও সেটি অপরিবর্তিত রয়েছে। এবং একই সাথে তিনি একটি বিষয় বলেছেন, বিদেশে যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় সেই একই ধরনের সেবা কিন্তু এখানেও তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সৌদি আরব, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড রয়েছে। সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হসপিটালে। তবে বিএনপির পক্ষ থেকে তাকে যেমনটি বলা হয়েছিল যে বিদেশে নেওয়ার বিষয়ে, তবে তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন যে তার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়ার মতো নেই। বিদেশে নিতে হলে বিমানে করে তাকে নিতে হবে, সেই ধকল সহ্য করার মতো শারীরিক অবস্থা নেই বিধেই তাকে এখন এভারকেয়ার হসপিটালে চিকিৎসা দিচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। নতুন করে কিন্তু আপডেট আসছে। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 9টা থেকে দেশের বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। এ সময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা টেকনোলজিস্টদের 10ম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে আসছেন। 2015 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর হয়নি। ফলে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য থেকে মুক্তির জন্যই তাদের এই কর্মবিরতি। এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 2 ঘন্টার কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, কর্মবিরতির কি ধরনের প্রভাব পড়েছে হাসপাতালটিতে এবং আন্দোলনকারীরা কি বলছেন? 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যে 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন, প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আর 1 ঘন্টা আছে। যদি এটি একটু বড় একটি হাসপাতাল, অবশ্যই কিছু তো প্রভাব পড়েছে। তারপরও যারা আন্দোলন করছেন, এখন যারা রয়েছেন, তাদের যে বক্তব্য হচ্ছে যে ডিপ্লোমাধারী যারা রয়েছেন, অন্যান্য যদি আমি তারা যেটা বলছেন যেমন নার্স, ইঞ্জিনিয়ার এবং কৃষিতে যারা রয়েছেন ডিপ্লোমাধারী, তাদের 10ম গ্রেডের বেতন এবং সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং একই ধরনের ডিগ্রি নিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এজন্য এই আন্দোলন দীর্ঘদিনের। হঠাৎ করে তারা রাজপথে নামেননি এবং বর্তমান সরকারের সঙ্গেও তারা বিভিন্ন সময় বৈঠক করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, তাদের দাবিটি ন্যায্য এবং অবশ্যই সেটি বাস্তবায়ন হওয়ার মতো দাবিটি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাগজগুলো রয়েছে সেই প্রসেসিংটি এখন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। তবে এখন যারা আন্দোলন করছেন তাদের যে বক্তব্য যে অদৃশ্য কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সেটি থেমে আছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় 4 ঘন্টা পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, শনিবার ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা একটি বিশেষ ট্যাঙ্ক ট্রেন রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরছিল। রাত 9টা 40 মিনিটে ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে কালনী এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে কুলাউড়া থেকে যাওয়া রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নেয়। রাত 1টার পর আবারও রেল চলাচল স্বাভাবিক হয়। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025। বাৎসরিক এই মহড়ার শেষ দিনে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ যুদ্ধ জাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করছে। সমাপনী দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্রপথের নিরাপত্তা, চোরাচালান, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে এই মহড়া ভূমিকা রাখবে বলে আশা নৌ কর্মকর্তাদের। রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প হলে পরবর্তী উদ্ধার অভিযান চালানো হবে সবচেয়ে দুরূহ কাজ। অধিকাংশ ভবনের সামনে নেই পর্যাপ্ত সড়ক বা খোলা জায়গা, রয়েছে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রযুক্তির অভাবও। তাই ঝুঁকির কথা মাথায় রেখেই ইমারত নির্মাণ বিধিমালা মেনে নতুন ভবন নির্মাণ, উদ্ধারকর্মীদের প্রশিক্ষিত করা এবং তাদেরকে উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের পরামর্শ বিশেষজ্ঞদের। ভূমিকম্প নিয়ে হাসান মাহমুদের বিশেষ ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। সাভারের রানা প্লাজা ধসের ঘটনা দেশের উদ্ধার অভিযানের দৈন্যতা অনেকটা স্পষ্ট করেছে। রানা প্লাজাই বলে দিচ্ছে 6-এর বেশি মাত্রার একটি ভূমিকম্প দেশকে কতটা ভয়াবহ দুর্যোগের মুখোমুখি করে দিতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে অপরিকল্পিতভাবে দালান নির্মাণ হয়েছে তাতে বেশিরভাগ বিল্ডিংয়ের সামনেই নেই পর্যাপ্ত সড়ক। তাই উদ্ধার অভিযানের জন্য উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে যাওয়াই হবে বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব তো রয়েছেই। এটা অকল্পনীয় একটা ব্যবস্থা হবে যদি 9 রিক্টার স্কেলে বা 8 রিক্টার স্কেলে হয়। আমাদের এখানে কমিউনিটি প্রস্তুতি বলতে কিছু নাই। আর 72,000 লক্ষ বিল্ডিং ভাঙলে পরে আমি আপনাকে বলতে পারি যে ঢাকা পরিত্যক্ত হবে, ঢাকার লোক উদ্ধার করতে পারবে না, বাইরের থেকে লোক এসে উদ্ধার করতে হবে, গেটেড গ্যারান্টেড। আর সরকারি সংস্থা এদেরকে তৈরি করবেন, ওনারা তো আসবে একটা সময়, কিন্তু এখন যে পরিস্থিতি আছে ওনারাও 7 দিন পর আগে আসতে পারবেন। তো কমিউনিটিকে তো 7 দিন ফাইট করতে হবে। ভবন নির্মাণে মাটি পরীক্ষার জন্য যেসব প্রতিষ্ঠান পাইলিং করে তাদের বেশিরভাগেরই যোগ্যতার ঘাটতি রয়েছে, যা ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নগর বিশেষজ্ঞরা বলছেন বিল্ডিং কোড না মানা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা জরুরি। কিছু কিছু ভবন আছে অতি ঝুঁকিপূর্ণ, সেগুলোকে চিহ্নিত করা দরকার, এলাকা ভিত্তিকই করা দরকার। তাহলে সেগুলোকে আইডেন্টিফাই করে অন্তত সেখানে যেন বসবাসকারী না থাকে এটা নিশ্চিত করা। আর যেগুলো মাঝারি ঝুঁকিতে আছে সেগুলোকে কিন্তু রেট্রোফিটিং বা ভবনকে মজবুতিকরণ সেটা করা যায়। নরম মাটির উপরে যদি আপনি মজবুত ভবনও করেন, কিন্তু যখন বড় ভূমিকম্প আসলে তখনই মাটিগুলো তরলের মতো আচরণ করে। নরম মাটিতে আর নগরকে এভাবে সম্প্রসারিত হতে না দেয়া দুঃখজনক। কোড মানা তো দূরের কথা, আমাদের বিল্ডিংয়ের অনুমোদন প্রক্রিয়াতে কাঠামোগত নকশা সেটা অনুমোদন করার প্রক্রিয়া এতদিন ছিল না। আর পুরাতন যে ভবনগুলো অন্তত ইমারত বিধিমালার লঙ্ঘন যেগুলো হয়েছে সেগুলোকে শাস্তির আওতায় আনা দরকার। যেভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে সেগুলোকে ভূমিকম্প সহনশীল হিসেবে রূপান্তর করার ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তরে এই বিষয়ে তার বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বার্তায় বলা হয়েছে, কোনো আফগান ব্যক্তিকে যেন যুক্তরাষ্ট্রে ভিসা দেওয়া না হয় এবং যেসব আফগানের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তাও যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। 1 যুগ পর নিলামে ফিরছে বিপিএল। রাজধানীর একটি 5 তারকা দ্বাদশ আসরে নিলামটি শুরু হবে বিকেল 4টায়। নিলামের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার ছায়া নিলামে অংশ নিয়েছিল দলগুলো। বিপিএলের আগামী আসরের জন্য 147 জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে 500 জনের দেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে 260 জন বিদেশি ক্রিকেটারকে। বিপিএল নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি 2 জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস 2 জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন করার দাবিতে 3টি স্থানে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে স্থানীয়রা। এতে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল 10টার দিকে উন্নয়ন আন্দোলন নামের একটি সংগঠনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করে। এ সময় সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার বটতলী ও চকরিয়া স্টেশনে সড়কে অবস্থান করে অবরোধ তৈরি করে এলাকাবাসী। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। বেলা
বেলা 11:30টার দিকে সাতকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদ হাসান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায়। এতে যান চলাচল স্বাভাবিক হয়। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর অভিযোগ গঠনের পুনর্বিবেচনার শুনানি শেষ হয়েছে। আদেশ হতে পারে কিছুক্ষণ পর। এই মামলার অভিযোগ গঠনের জন্য সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন টিম। সকালে এই মামলার শুনানি শুরু হয়। এ সময় জুলাই গণভ্যুত্থানকে সোকল্ড বলেও আখ্যায়িত করেছেন ইনু। তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। একই সঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। কুষ্টিয়ার 6 জনকে হত্যার এই মামলায় জুলাই আগস্টের আন্দোলন দমনে 23 অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেওয়ারও কথা রয়েছে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাবন্দী ছিলেন। তানভীর মাহমুদ শনিবার দুপুর 1:30টার দিকে অসুস্থতা বোধ করলে তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল 4টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 602 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত 10:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তানভীর কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার। অস্তিত্বহীন কোম্পানির নামে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারপারসন জেসমিন ইসলাম সহ 9 জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ আজ। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে 2টা থেকে সমাবেশ শুরু হবে। সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলগুলো। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ 8 দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, 5 দফা দাবিতে 8 দলের আন্দোলন ঢাকায় সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিটি বিভাগে সমাবেশ চলবে। জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সম্প্রতি শেখ হাসিনার মামলার রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেখানে তিনি এই ট্রাইব্যুনাল এবং এর রায় মানেন না বলে মন্তব্য করেন। এরপর তার এই বক্তব্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অপরাধের অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজধানীর সিডাপ মিলনায়তনে পর্যবেক্ষক সংস্থা ভয়েস নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সভা শেষে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা।
আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে বিশেষ গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে আবারও প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন বলে মন্তব্য বিএনপি ও জামাতের নেতাদের। সুষ্ঠু নির্বাচনের পথে বিরাট প্রতিবন্ধকতা আছে। সামনে হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তারপরে অবশ্যই গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তা আমি দেখেছি যে একটা বড় সমস্যা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়ী। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে বেচা বিক্রি বন্ধ রেখে কারণ বাজারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সকালে রাজধানীর কারণ বাজার সার্ক ফোয়ারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময় তারা সরকারকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানায় আন্দোলনকারীরা। এদিকে হঠাৎ এমন কর্মসূচির কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল কেনাবেচা, মেরামত ও সার্ভিসিং সেবা বন্ধ হয়ে গেছে। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন NEIR নীতির সংস্কারের দাবি জানান মোবাইল ফোন বিক্রেতারা। ট্যাক্সের বোঝা তুলে দিয়েন না। যদি ট্যাক্স অতিরিক্ত হয়, এই দেশের 18 কোটি মানুষ কিন্তু মোবাইল ইউজ করতে পারবে না। সুতরাং ট্যাক্স কমান, আমাদের সাথে বসেন, ইম্পোর্টের প্রতিবন্ধকতা কমান, আমরা যেন ট্যাক্স দিয়ে সহজভাবে ব্যবসা করতে পারি। প্রস্তাবিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 প্রত্যাহার ও সংস্কারের দাবি জানিয়েছে হজ এজেন্সিদের সংগঠন হাব। আইন বাস্তবায়ন হলে বিদেশ ভ্রমণ ও হজের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংগঠনের নেতারা। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রহসনের ও অযৌক্তিক আইন তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, প্রস্তাবিত আইন সংশোধন না করলে 5,000-এর বেশি ট্রাভেল এজেন্সি ও 50,000-এর বেশি কর্মী পথে বসবে। প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশে শাস্তির বিধান কমিয়ে আনার দাবিও জানিয়েছে হাব। সরকারের প্রস্তাবিত আইনে গ্রাহকদের স্বার্থ বিবেচনা করা হয়নি বলে দাবি করেন সংগঠনটির নেতারা। অন্তর্বর্তী সরকারেরও অধ্যাদেশ জারি করার এখতিয়ার আছে, তারা রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে পারেন। পরবর্তী সংসদ বিবেচনা করবেন এই আইনটি তারা বহাল রাখবেন কি রাখবেন না। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ন্যায্য দাবিটি আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে উপস্থাপন করছি। আমরা বিশ্বাস করি তারা সঠিক জিনিসটি অনুধাবন করবেন এবং এই প্রক্রিয়া থেকে তারা সরে আসবেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে 3 মাসে প্রায় 2,740 মেট্রিক টন পাবদা মাছ রপ্তানি হয়েছে ভারতে, যার রপ্তানি মূল্য 68,51,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 84 কোটি টাকা। এর আগে গত 24-25 অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল 1,810 মেট্রিক টন। ব্যবসায়ীরা জানান, ভারতে পাবদা মাছের চাহিদা বেড়ে যাওয়ায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে রপ্তানি বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি পাবদা চাষের পরিধি বাড়ছে। ফিশারিজ কোয়ারেন্টাইন অফিস জানায়, ভারতে চাহিদা বাড়ায় পাবদা মাছের রপ্তানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কেজি প্রতি 2.50 মার্কিন ডলারে পাবদা রপ্তানি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আছে আপনার কাছে? আসলে যদি বলি সেই অর্থে নতুন কোনো বার্তা নেই। বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, করোনারি কেয়ার ইউনিট CCUতে, এবং সেই অবস্থাতেই তিনি রয়েছেন। তবে এতটুকু বার্তা রয়েছে যে গেল 3 দিনের চেয়ে তার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা উন্নতি হয়েছে, যে তবে সেটা আশঙ্কা এখনও কাটেনি, কিন্তু কিছুটা উন্নতি ঘটেছে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও বিশ্বস্ত সূত্রে আসলে যে কথাগুলো আমরা জানতে পেরেছি, পারিবারিক সূত্রে বলা হচ্ছে যে এতদিন তিনি হয়তো আজকে তিনি কথা বলেছেন এবং খুব সীমিত সংখ্যক মানুষ তার সাথে দেখা করতে পারছেন, এবং তার যে করোনারি CCU সেখানে কিন্তু একেবারেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু খুব
ভালোভাবেই কিন্তু মানুষের গতিবিধি বা সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যদি একান্ত পারিবারিক মানুষ ছাড়া। আর তার পারিবারিক সূত্র থেকে জানা যায় যে তিনি তরল খাবার গ্রহণ করেছেন এমনটা শোনা গেছে। তবে ঠিক এই বিষয়গুলো এখনও কতটা নিশ্চিত সেটি বলা যাচ্ছে না। তবে এছাড়া বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার যে বিষয়টি, দেশের বাইরে যাবার যে বিষয়টি, সেটি তার জন্য গঠিত দেশি বিদেশি যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত আজও দেয়নি। অর্থাৎ তার শারীরিক অবস্থা খুব বেশি উন্নতি হয়নি যতটা উন্নতি হলে তিনি বিমানে উড্ডয়নের জন্য প্রস্তুত হবেন। তো সেক্ষেত্রে সেই জন্য কোনো বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। সব মিলিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনিও সেখানে বলেছেন তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বিএনপি তার এই অবস্থার জন্য যে বিজয় দিবস উপলক্ষে মশাল রোড শো করার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। তো সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার নিবিড় পর্যালোচনার চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু তাকে দেখতে আসছেন। কিছুক্ষণ আগেও কর্নেল অলি বেরিয়ে গেছেন এবং বলেছেন তিনি অপরিবর্তিত রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে এ আয়োজন করেন সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. মালিক। ময়মনসিংহে বাদ জোহর সদর উপজেলার দাপুনিয়া বাজারে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদে আলেম ও এতিমেরা অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং নেত্রকোনা ২ আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর আনোয়ারুল হকের নির্বাচনী প্রচারণায় পৌর শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার তার নিজস্ব কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এছাড়া শরীয়তপুর, মংলা সহ দেশের বিভিন্ন এলাকাতেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, একদিনেই তার ট্রাভেল পাসের ব্যবস্থা করা সম্ভব। কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা জানান উপদেষ্টা। তারেক রহমান আবার খুব স্পষ্ট সেটা হলো যে পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, সরকারের ভেতরে থাকা কিছু লোকের কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অবিলম্বে এই গ্যাজেট বাতিল করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আন্দোলনরত ৮ দল সম্প্রসারিত হচ্ছে। অনেক দল এরই মধ্যে তাদের নতুন জোটে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫ দফা দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়। গাজীপুরে জেএমবির বোমা হামলার ২০তম বার্ষিকে শোকসভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচিতে নিহতের স্মরণ করলেন আইনজীবীরা। এ উপলক্ষে সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে নিহত আইনজীবীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে শহরে একটি র্যালি বের করে জেলা আইনজীবী সমিতি। দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন ও ব্যাজ ধারণ করেন আইনজীবীরা।
যশোরে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 50 রাউন্ড গুলি ও মাদকসহ লিটন গাজী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাতে সদর উপজেলার মধুগ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিটন গাজী জানায় ভারত থেকে আনা এসব অস্ত্র চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানোর কথা ছিল। আটক লিটন গাজীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহাসড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক 3 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। চলে বিকেল পর্যন্ত। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থী ও জনগণের দীর্ঘদিনের যৌক্তিক দাবি কুষ্টিয়া খুলনা মহাসড়কের ভাঙাচোরা অংশটি সংস্কার করার। জেলা প্রশাসকরা ঘটনাস্থলে না আসা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে 10ম গ্রেড প্রদান, কর্মকর্তাদের শতভাগ বেতন ভাতা প্রদান সহ 5 দফা দাবিতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি। 22 ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতি, সচিবালয় ঘেরাও সহ কয়েকটি কর্মসূচি ঘোষণা দিয়েছে সংগঠনটি। দুপুরে স্থানীয় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অর্থ সম্পাদক মীর আব্দুল বারেক উপস্থিত ছিলেন। রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যে নতুন কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন খবর যদি বলি, সেটি হচ্ছে যে নিয়ম করে তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা সবসময় তিনি যেহেতু সিসিইউতে রয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র, করোনারি কেয়ার ইউনিট, সেখানে আসলে আপনি জানেন সার্বক্ষণিকই কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে, বিশেষ করে তার প্রেশার চেক করা সহ যে বিষয়গুলো রয়েছে, এবং তার ডায়ালাইসিস হচ্ছে, কিডনি জটিলতা রয়েছে জানেন, তার লিভার এবং ফুসফুসে জটিলতা রয়েছে, তার আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়া যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন, মূলত শ্বাসকষ্ট, যে শ্বাসকষ্টটি তার হচ্ছিল ফুসফুসের সংক্রমণের কারণে, এবং পাশাপাশি তার কিন্তু হার্ট অর্থাৎ হৃদরোগ রয়েছে এবং সেখানে রিং পরানো রয়েছে, সব মিলিয়ে তার কিডনি ডায়ালাইসিস করা লাগছে। তো এই প্রাত্যহিক যে কাজগুলো সেগুলো তার চলছে এবং প্রতিদিনকার কাজ এটি চলছে এবং আজও সেটি চলেছে। পাশাপাশি যেটা গত কয়েকদিনের যে আজকে সামান্য উন্নতির যে জায়গাটি, সেটি হচ্ছে যে তিনি কথা বলেছেন, তিনি তার পারিবারিক সূত্র থেকে যতটুকু জানা গেছে তিনি তরল খাবার গ্রহণ করেছেন, এরকম বিষয়গুলো রয়েছে। যতটা গত 3 দিন যেই আশঙ্কার জায়গাটিতে ছিলেন সেখান থেকে কিছুটা উন্নতি হলেও সেটা কিন্তু সংকটাপন্ন, সেটা কাটেনি, অর্থাৎ তিনি এখনও সংকটাপন্নই এবং সেটা একটা স্থিতিশীল জায়গায় রয়েছে, অর্থাৎ অবনতি হয়নি। তার শারীরিক যে পরিস্থিতি সেটার অবনতি ঘটেনি। এবং গতকাল আপনারা হয়তো শুনেছেন ডাক্তার এজেডএম জাহিদ যেভাবে বলেছেন চিকিৎসকদের ভাষায়, বেগম জিয়াকে যে ধরনের মেডিকেশন অর্থাৎ যেসব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, যে ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, সেগুলো তার শরীর গ্রহণ করতে পারছে, এটি আসলে এক ধরনের বড় ইতিবাচক বিষয়। তো সেই অবস্থায় রয়েছে এবং তার মেডিকেল বোর্ড এখন পর্যন্ত তাকে বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা হয়েছে এমনটা বলেনি, সেটি রিজভী আহমেদ জানিয়েছেন। এবং সেটি হচ্ছে সবশেষ দলের পক্ষ থেকে বার্তা যে বেগম খালেদা জিয়ার এখন পর্যন্ত বিদেশে চিকিৎসা করতে নেওয়ার জন্য কোনো পারমিশন বা গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তো সব মিলিয়ে সেই অবস্থায় তিনি রয়েছেন। এবং এখানকার যদি কথা বলি, মোটামুটি বিভিন্ন দলের নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীরা আসছেন, তাকে দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, গণমাধ্যমের সাথে হয়তো কেউ টুকটাক কথা বলছেন, এছাড়া আসলে খুব বেশি বলার মতো এখানে কোনো ঘটনা নেই। এই ছিল এখানকার সর্বশেষ। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও এ সময় জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নূর হোসেনের রিপোর্ট। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে আত্মপ্রকাশ করল বেসরকারি সংগঠন ভয়েস নেটওয়ার্ক।
আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেমিনারে আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। এখন সিটি কর্পোরেশন আইসে যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের কিন্তু টাকা দিচ্ছে আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেজ করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে, আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বিএনপি ও জামাত নেতারা। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না। নির্বাচন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশন এক্ষেত্রে নিউট্রাল থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং অতীত অভিজ্ঞতাকে তারা সামনে রাখবেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান বদিউল আলম মজুমদার বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। ভবিষ্যতে যারা আমাদের ক্ষমতায় গিয়ে অর্থবিত্তের মালিক হবেন, এটাই মানে রাজনীতি ব্যবসায়ী পরিণত হয়েছে, তাহলে ভবিষ্যতে কিন্তু মানুষ হয়তো আবার রাস্তায় নামবে, জনগণের ভোটে সেখানে এই সুন্দর বিল্ডিংটাতে যান, তারা যদি নিজেদেরই সেবা করেন তাহলে কিন্তু মানুষ একবার জেগে আরেকবার হয়তো জেগে উঠতে হবে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালনের আহ্বানও জানান বদিউল আলম মজুমদার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা নয়, বরং গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ে 34টি মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক কাজের সমন্বয়, নিয়োগ পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয় ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করেন কমিশন সচিব। পরে সাংবাদিকদের বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার মহাযজ্ঞ হবে। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আন্তঃসমন্বয় চেয়েছে ইসি। সচিব বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের ভাতা বাড়ানো হয়েছে যেন রাজনৈতিক কারো আতিথেয়তা না নেওয়া লাগে। 1 লাখেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। হয়তো লাগবে না, কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো 2টো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। ভোটাররা 4টা ভোট একসাথে পড়ছেন, তার জন্য সময় বেশি লাগবে। আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ। জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া ও বিচার নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমান। তিনি এই ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলেও স্পষ্ট মন্তব্য করেন। এমন মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। সেই আবেদনের শুনানি শেষে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুলসহ তার বক্তব্যের ব্যাখ্যা জানতে তলব করা হয়েছে। একই সাথে ফজলুর রহমানকে তার প্রাতিষ্ঠানিক ও বার কাউন্সিল সনদ সাথে নিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। উনি বলেছেন, এই আদালত আমি মানি না। দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অপরাধের অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না,
একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস, আইনকে চ্যালেঞ্জ করা, বিপ্লবকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি, কোনো আসামির নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। সোমবার এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 8 ডিসেম্বর আসামি পক্ষের সাফাই সাক্ষ্য উপস্থাপন করা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর 2টার দিকে সচিবালয় 1 নম্বর ভবনের 9 তলায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা 2:15 আগুন নিয়ন্ত্রণে আনে। নবনির্মিত ভবনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার খবরে ভবন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকর্তা কর্মচারীরা ছোটাছুটি করে ভবন থেকে নেমে নিচে জড়ো হন। আগুন লাগার কয়েক মিনিটেই ঘটনাস্থলে হাজির হন ফায়ার সার্ভিস। এর আগে গত বছরের ডিসেম্বরে সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ নির্বাচনে 509 ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকান, আর 770 ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল আহসান সোহেল। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি আজাদ মাসুম। সন্ধ্যায় ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ। তিনি জানান, মোট 1755 ভোটারের মধ্যে 1444 জন ভোট প্রদান করেছেন। এর আগে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেন সাংবাদিকরা। অবশেষে ব্যাংক হিসেবে অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আগামী সপ্তাহ থেকে পুরো দমে ব্যাংকটির কার্যক্রম শুরু হবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় নতুন এ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এক ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হবে। সেখানে প্রাথমিকভাবে ব্যাংকের মূলধন হিসেবে সরকারের পক্ষ থেকে 10,000 কোটি টাকা সরবরাহ করা হবে। মতিঝিল সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হবে বলে জানা গেছে।